না, এই একই দিনে তামিলনাড়ুতে স্ট্যালিন হারলো। 91 থেকে কোনো নির্বাচনে কিন্তু উনি হারেননি। 35 বছর পর প্রথম কেরালায় বাম সরকার পড়ে গেল। বাম সরকার পড়লো কেরালা, বামপন্থীদের একটা খুঁটি। 2 বছর আগে ওড়িশায় বিজেডি পড়লো। 24 বছরের শাসনের শেষে বিহারের নীতিশ কুমার বিজেপি বিরোধী জোট ছেড়ে বিজেপির সঙ্গে চলে গেল। মহারাষ্ট্রে, যে রাজ্যে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, সেখানে বিজেপি দুইটা বড় বিরোধী দলকে ভিতর থেকে ভেঙে ফেলছে। দিল্লিতে কেজরিওয়াল নিজের আসন হারাইছে। ভারতের 36টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি চালায় 22টা। কোথাও জিতে, কোথাও ভাঙায়, কোথাও মামলা ঠুকে। এটা কোনো নির্বাচনী প্রবণতা না, এটা একটা সাম্রাজ্য। ভারতের প্রায় কোনো রাজ্যে এখনো এমন কোনো মুখ্যমন্ত্রী নাই যিনি কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করবেন। স্ট্যালিন করতেন, মমতা করতেন, কেজরিওয়াল করতেন। তিনজনেই একই সাথে ধপাস করে পড়ছে। ভারতে এখন একটাই আওয়াজ, মোদির আওয়াজ, হিন্দুত্ববাদের আওয়াজ। কিন্তু এই বিরাট ছকে একটা ব্যতিক্রম আছে, মাত্র একটা, তামিলনাড়ু। স্ট্যালিন হারছে, কিন্তু কার কাছে? বিজেপি না, থালাপাতি বিজয়। আপনারা জানেন, চলচ্চিত্রের তারকা। 2 বছর আগে দল তৈরি করছে, 108টা আসন পাইছে। ভারতের সব রাজ্যের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে বিজেপিকে আনেনি, কিন্তু নতুন দল আসছে। কেন? কারণ তামিল পরিচয়ের চারপাশে একটা বর্ম আছে। এই বর্ম আকাশ থেকে পড়েনি, 70 বছরের রাস্তার লড়াই থেকে গড়া। পেরিয়ার, আন্না, করুণানিধি, 65-তে হিন্দি আরোপণের বিরুদ্ধে দাঙ্গা, তাতে রক্ত, ভাষার জন্য আত্মাহুতি। তামিলরা জানে, তারা লড়তে জানে, তার কারণ তারা লড়ছে। পশ্চিমবঙ্গে সে অভিজ্ঞতা নাই। আর বাংলাদেশের অভিজ্ঞতাকে আওয়ামী চশমা দিয়ে দেখায়, সে দরজাও বন্ধ। দুই দিক থেকে বর্মহীন। হিন্দুত্ববাদ এখন একটা প্রকল্প না, এটা একটা সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের কোনো সীমানা থাকে না। ওই সাম্রাজ্য আমাদের দিকে ধায় আসবে। ঠিক কিভাবে আসবে আমরা এখনো নিশ্চিত না। যখন আসবে তখন আমরা সেটাকে মোকাবেলা করব। কিন্তু এবারে আসেন আমাদের দেশের ভিতরে কিছু ইন্ডিয়ান ল্যাসপেন্সার নিয়ে কথা বলি। বাংলাল্যান্ডের মাথামাথা বুদ্ধিজীবীরা পশ্চিমবঙ্গে ফলাফল ব্যাখ্যা করতেছে একটা সহজ তত্ত্বে। বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য ইন্ডিয়া পশ্চিমবঙ্গে বিজেপি আসিছে। বাংলাদেশে যারা ভারতের আগ্রাসনের বিরোধিতা করে তারা আসলে রয়ের এজেন্ট। শফিল আলম প্রধান নাকি ইন্ডিয়ান এজেন্ট, এটা বিএনপির লোকেরাই বলে। এখন কয় এটা সবাই জানতো যে সে ইন্ডিয়ান এজেন্ট। তো আমি জিজ্ঞাইছিলাম, তাইলে একজন ইন্ডিয়ান এজেন্টের খালেদা জিয়া যাই না শুনে জোট সঙ্গী কেন বানাইছিল? তাইলে তো আইয়ুব ইয়াহিয়া টিক্কা খানরে আমাদের জাতির পিতা বানানো উচিত। কারণ তারাই তো আমাদের ক্ষমতা নিতে দেয়নি মুজিবরে। ক্ষমতা নিতে না দেওয়ার ফলে চালচালায় বাংলাদেশ স্বাধীনতা পেয়ে গেছে, আমাদের মনে স্বাধীনতার স্বপ্ন জাগছে। তাহলে তো ওদেরকে আমাদের জাতির পিতা করা উচিত। তাহলে তো ট্রাম্প ইরানের সবচেয়ে বড় এজেন্ট, যুদ্ধই শুরু করে দিছে। মুইজু তো তাইলে ইন্ডিয়ান এজেন্ট, হিটলার তো তাইলে ইহুদিদের বন্ধু, তাই না? বাংলাদেশে ভারতীয় আগ্রাসন নিয়ে কিছু কথা কওয়া যাবে না, কইলেই আপনি ইন্ডিয়ান এজেন্ট। আমার প্রথমে রয়ের এজেন্ট কইছিল এই জানু মোহাম্মদ। তো জানু মোহাম্মদ যে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত যাক কয়, তার মানে কি সে মার্কিনদের দালাল? হ্যাঁ, তো এখন যদি বাংলাদেশে ভারত বিরোধিতার জন্য যদি বিজেপি চলে আসে ইন্ডিয়ায়, তাহলে ইন্ডিয়ারে প্রেম দিক, প্রেম প্রচুর প্রেম দিক, তাহলে বিজেপি ক্ষমতার থেকে পড়ে যাবে। তাই তো হওয়া উচিত লজিকে, তাই না? এগুলো হয়েছে বুদ্ধিজীবী, বেকুব। এরাই কয় হাসিনারে আমেরিকা ফেলাইছে, মুজিবের সিআইএ খুন করেছে। জানো, বাংলাদেশের মানুষের কোনো এজেন্সি নাই। কিন্তু ইন্ডিয়ান আর্মি আইসা পাকিস্তান আর্মিরে পরাজিত করলে ওটা নিজের শক্তি, আরে নিজের গব্য গৌরব। হ্যাঁ, আওয়ামী লীগ ইন্ডিয়ান এজেন্ট হয় না। এই যে বাংলাদেশে ভারত বিরোধিতা আর সোকল্ড হিন্দু নির্যাতনের কারণে বিজেপি জিতেছে, এটা তো ইন্ডিয়ার রয়ের ক্যাম্পেইন। এই যে দেখেন, লিখেছে দীপ হালদার, পাক্কা রয়ের লোক, একই কথা লিখেছে। বাঙ্গুরা যেটা কইতেছে একই কথা লিখেছে। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, আপনি খালি দেখেন। আমি বেনে করছি না। এই দীপ হালদারের কাজই হইতেছে বাংলাদেশে কিভাবে ইসলাম পন্থার জঙ্গিবাদের উত্থান হইতেছে তা দিয়ে ন্যারেটিভ বানানো। এই যে বইটা দেখেন, ইনশাল্লাহ বাংলাদেশ, কিসের উপরে লেখা জানেন? জুলাই বিপ্লবের উপরে লেখা। 300 পৃষ্ঠার বই লেখা ফেলিছে জুলাই বিপ্লবের পরে। জুলাই বিপ্লবের পরে ইসলাম পন্থার উত্থান ঘটেছে এইটা প্রমাণ করার জন্য। এটা তার বইয়ের প্রতিপাদ্য। আমার নাম আছে কিনা জানি না, বইয়ের মধ্যে পড়া হয় না, বইটা অর্ডার দিছে, আসুক দেখুন। দেখেন, আমরা বই লিখতে পারিনি, জুলাই বিপ্লবের উপর ওরা লিখে ফেলছে, উল্টা লিখছে। এই হইতেছে আমাদের ক্যাপাসিটি, আর হইতেছে ওদের ক্যাপাসিটি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান ঘটছে, এটা ওর ন্যারেটিভ, এটাই নিয়ে আসছে বাঙ্গুরা। দেখেন ওই বইয়ের রিভিউ দেখেন বিবেকানন্দ ফাউন্ডেশনের সাইটে। বিবেকানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে জানেন? অজিত ডোভাল, বুঝেছেন? অজিত ডোভাল হচ্ছে রয়ের চিফ। এবার মিলিল খাপে খাপ মমতাজের বাপ। এবার এই ব্রাত্য রাইসুরে বলেন যে রয়ের ন্যারেটিভ তোমার মুখে কেন? টাকা ঢুকা কিছু দিছে নাকি মাগনা বেকার খাটিচ্ছ? এবার আসেন দেখি বাংলাদেশে কি হয়েছে। প্রথম কথা, পশ্চিমবঙ্গ আমাদের মিত্র না, শত্রু না, ওরা ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। যা চলতেছে চলুক। ভারতের সেকুলার প্রকল্প শেষ, কংগ্রেস শেষ, বাম শেষ, দ্রাবিড় শেষ, আঞ্চলিক দল শেষ। আরএসএস বিজেপির বিরুদ্ধে ভারতের ভেতরে কোনো কার্যকর প্রতিরোধ নাই। মানে সাউথ এশিয়াতে হিন্দুত্ববাদী ফ্যাসিজমের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধের শক্তি এখন বাংলাদেশ। আমরা, হ্যাঁ আমরা,
আমাদেরকে নিজের ডক্ট্রিন নিজেকে বানাইতে হবে। শুভেন্দুর যেমন একটা ডক্ট্রিন আছে আমাদের বিরুদ্ধে বানানো, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, আমাদেরও একটা ডক্ট্রিন লাগবে। আওয়ামী লীগের অপারেটিভ, রয়ের এজেন্ট, কলকাতার বুদ্ধিভিত্তিক দালাল, সেকুলার বাঙালির নামে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষয় করা সমস্ত শক্তির বিরুদ্ধে আমাদের বাংলাদেশ ভূখণ্ড থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে একটা নতুন ন্যারেটিভ, নতুন ডক্ট্রিন লাগবে। বাংলাদেশের কল্পনা থেকে নতুন ডক্ট্রিন লাগবে। আমাদের নিজের অর্থনীতি নিজেদের চালাইতে হবে। কলকাতার চিকিৎসা না, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর। কলকাতার শপিং না, দুবাই, ইস্তাম্বুল, কুনমিংয়ে যাবো দরকার হইলে। কলকাতার বিনোদন না, নিজের ইন্ডাস্ট্রি বানাবো। মার্কুইস স্ট্রিট ভাঙছে, সেটা আমাদের সমস্যা না, ওটা মমতার সমস্যা ছিল, এখন শুভেন্দুর সমস্যা। আমাদের কাজ আমাদের 18 কোটি মানুষের অর্থনীতি থেকে, কলকাতা নির্ভরতা থেকে বাইর করে আনা। নিজের সার্বভৌমত্বকে নিজেকে রক্ষা করতে হবে। ভারত যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়, ওটা ওদের সমস্যা। আমাদের সমস্যা হবে যদি আমরা নিজেদেরকে রক্ষা না করি। সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোর যদি মরে, সেই হিসাব আমরা রাখবো। তিস্তার পানি আটকে রাখা যদি হয়, সেই হিসাব আমরা রাখবো। যদি গঙ্গার পানি আটকে রাখা হয়, সেই হিসাব আমরা রাখবো। দিল্লি থেকে, আগরতলা থেকে, কলকাতা থেকে যে ন্যারেটিভ বোম্বার্ডমেন্ট হবে, সেইটা আমরা কাউন্টার করব নিজের ভাষায়, নিজের প্ল্যাটফর্মে, নিজের শর্তে। পশ্চিমবঙ্গ পড়ছে কারণ পশ্চিমবঙ্গের জনগণের শরীরে কোনো রক্তের স্মৃতি নাই। বাংলাদেশের জনগণের কালেকটিভ মেমোরিতে শুধু প্রতিরোধী আছে। সেই ইসাখার আমল থেকে প্রতিটা প্রজন্মের শরীরে শুধু প্রতিরোধের গল্প, রক্ত দেওয়ার গল্প, ভূখণ্ডকে রক্ষা করার গল্প। মা বাবার শরীরে যেটা ছিল, সন্তানের শরীরের সাথে সংক্রমিত হয়েছে। আবু সাইদ যখন বুক পেতে দাঁড়াইছিল, ওর পেছনে দাঁড়াইছিল ইসাখা, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, 52 সালাম, 69 আসাদ, 71 বীরশ্রেষ্ঠরা, আর 90 নূর হোসেন। প্রজন্ম থেকে প্রজন্মের রক্তের স্মৃতি বহমান আমাদের শরীরে। এটাই আমাদের একমাত্র বর্ম, এটাই আমাদের একমাত্র সম্পদ, এটাই আমাদের একমাত্র রাজনীতি। মমতা গেছে, স্ট্যালিন গেছে, বাম গেছে, নবীন গেছে, উদ্ধব গেছে, জগন গেছে, নীতিশ আত্মসমর্পণ করছে। পুরো সাউথ এশিয়াতে একটা জায়গাতে হিন্দুত্ব ফ্যাসিজমের সামনে একটা প্রাচীর দাঁড়ায় আছে। পদ্মার উত্তরে, মেঘনার পশ্চিমে, আমাদের মাটিতে মোদীর হিন্দুত্ববাদের পরাজয় হবে আমাদেরই হাতে। কারণ দুনিয়াতে একমাত্র আমাদেরই আছে আজকের দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে লড়াই করে পরাজিত করার অভিজ্ঞতা আর গৌরব। তাই আমাদের পথ দেখাতে হবে পুরো ভারতবর্ষকে। ভিয়েতনাম দেখাইছিল এক সময় সারা দুনিয়াতে, কিউবা যেমন দেখাইছে এক সময় সারা দুনিয়াকে পথ। আমাদের লড়াই তাদের চাইতে ছোট না। বাংলাদেশ হয়ে উঠবে মজলুমের শেষ আশ্রয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দুর্গ। সেই দুর্গের গর্বিত নাগরিক হয়ে আমাদের লড়াই থাকবে চিরজাগরুক, চিরবহমান। ইনকিলাব জিন্দাবাদ।